সাকিবের প্রশংসা করতেই হবে। না, আল হাসান নয়, খান। সাকিব আল হাসান নয়, সাকিব খান। ঢাকা ক্যাপিটালসের মালিক পক্ষের অন্যতম তিনি, এইভাবেই তো আমাদের সঙ্গে তার পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। সেই সাকিব খান, ঢাকার সিনেমার জনপ্রিয়তম নায়ক, তিনি আজকে স্টেডিয়ামে এসেছিলেন। ঢাকা ক্যাপিটালসের শেষ ম্যাচ, তাদের প্লে অফ খেলার কোনো চান্স আর নেই। সেই ম্যাচটাতে দলকে উৎসাহ দিতে হোক, মালিক পক্ষের একজন হিসেবে হোক, চুক্তির বাধ্যবাধকতা পূর্ণ করার ক্ষেত্রে হোক, যেভাবেই হোক না কেন তিনি মাঠে গিয়েছিলেন। ম্যাচ, তাদের এই শেষ ম্যাচ থেকেও প্রাইডের জন্য ঢাকা ক্যাপিটালস লড়াই করবে এবং একটা জমজমাট ম্যাচ হবে, সেটা তো আর প্রত্যাশা করছি না। প্রত্যাশাটা বাড়াবাড়ি, আগের অন্যান্য ভিডিওতেও বলেছি, এবং এক্স্যাক্টলি সেটাই হয়েছে। খুলনা টাইগার্সের কাছে এই ম্যাচটা ঢাকা ক্যাপিটালস মোটামুটি চেয়ে দেখে দেখেই হেরে গেল, এবং তাতে করে ঢাকার বিদায়টা হলো পয়েন্ট টেবিলের 7 দলের মধ্যে 6 নম্বরে থেকে 12টা ম্যাচে মাত্র 2-3টা জয়। খুলনা টাইগার্সের জন্য ম্যাচটা গুরুত্বপূর্ণ, ভীষণ রকম গুরুত্বপূর্ণ ছিল, কেননা এই ম্যাচ জিতলেই তারা প্লে অফে কোয়ালিফাই করাটা নিশ্চিত করে ফেলতো। মেহেদী হাসান মিরাজের দল, মেহেদী হাসান মিরাজ স্বয়ং সামনে থেকে নেতৃত্ব দিয়ে খুলনাকে ম্যাচটা জিতিয়েছেন, দলকে প্লে অফে নিয়ে গেছেন। দুর্বার রাজশাহীর ক্রিকেটীয় কামব্যাকের পূর্ণতা তাই হলো না। এই 12 ম্যাচ শেষে 12 পয়েন্ট হয়ে গেল খুলনা টাইগার্সের, দুর্বার রাজশাহীরও পয়েন্ট 12, কিন্তু নেট রান রেটে খুলনা টাইগার্স এগিয়ে থাকায় 4 নম্বর দল হিসেবে তারা প্লে অফে কোয়ালিফাই করাটা নিশ্চিত করলো। এই যে ম্যাচটা হলো, যেইখানটাতে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খুলনা টাইগার্স 6 উইকেটে জিতে নিজেদের প্লে অফটা নিশ্চিত করলো, সেইখানটাতে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? দেখুন, ঢাকা আমাদেরকে আরো একটা ভাবে ধন্য করেছে। আমি যে সিলেটের কথা বলেছিলাম না, সিলেট আমাদেরকে ধন্য করেছিল টুর্নামেন্ট থেকে বাদ হয়ে যাওয়ার পরে, মানে প্লে অফে খেলার কোনো সম্ভাবনা নেই ওরকম একটা অবস্থাতে তারা যে 100 রান করেছিল, মানে সিঙ্গেল ডিজিটে ডাবল ডিজিটের ঘরে তারা আউট হয়নি। সো ঢাকারকে রেফারেন্স ধরে বলেছিলাম, কেননা ঢাকা ওই আগের ম্যাচটা যে যখন আর তাদের প্লে অফে খেলার কোনো সম্ভাবনা নেই, সেখানে তারা 73 রানে অল আউট হয়ে গেছিল। ফলে আজকের ম্যাচটাতে তারা ধন্য করেছে বলছি, কেননা আজকে তো তারা এর চেয়ে বেশি রান করেছে, 100-এর বেশি রান করেছে, 123 রান পর্যন্ত তারা চলে গিয়েছিল। এমনটা যে হবে প্রত্যেকে, মানে মনে হচ্ছিল ঢাকার ব্যাটসম্যানরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কোনো মতে ম্যাচ শেষ হতে পারলেই বাঁচে, কোনো মতে বিপিএলটা শেষ হতে পারলেই বাঁচে, অ্যাপার্ট ফ্রম অবভিয়াসলি তানজিদ হাসান তামিম। তানজিদ হাসান তামিম আজকেও একটা ব্লিস্টারিং নক তিনি খেলেছেন 37 বলে 58 রানের। ইনফ্যাক্ট 13 নম্বর ওভারের লাস্ট বলে তানজিদ তামিম যখন আউট হন, দলের স্কোর হচ্ছে গিয়ে 82-82-এর মধ্যে 58 রানই তিনি করেছেন, এবং 7-7টা ছক্কা তিনি মেরেছেন এই বিপিএলটাতে, মানে এই বিপিএল এর ইনিংসটাতে। সো দুর্দান্ত একটা বিপিএল তানজিদ তামিমের জন্য গিয়েছে, কিন্তু তার যে ওপেনিং পার্টনার লিটন দাসের ক্ষেত্রে এই কথা বলা যাবে? মাঝখানের ওই যে 2-3টা ম্যাচ তিনি ভালো খেলেছিলেন, তাকে জাতীয় দলে ফেরাতে হবে, এটা নিয়ে একটা গণদাবির মতো তৈরি হয়েছিল, কিন্তু শেষটা লিটন দাস করলেন। লিটন দাসের মধ্যে লাস্ট ইনিংসটা তো তিনি আউট হয়ে গেলেন মাত্র 10 রান করে। তারপরে হচ্ছে গিয়ে আরো 2টো উইকেট হারিয়েছে ওইখানে ঢাকা ক্যাপিটালস, আর যখন তানজিদ তামিমের উইকেট হারলাম, যেটা বললাম যে 13 ওভার শেষে তারা 4 উইকেটে 82, সেইখান থেকে ইনিংসটা তাদের ওই তানজিদ তামিমের ইনিংস বাদে মানে কোনো গতি আসলে কোনো জায়গাটাতে পায়নি। হ্যাঁ, শেষে গিয়ে উইকেটটাতে সাব্বির রহমান তিনি কিছু রান করেছেন, মেহেদী হাসান রানা 13 রান করেছেন, সাব্বির কত 20-22 রান করেছেন, এইগুলা আসলে গুড এনাফ না। 123 রানে তারা আটকে গিয়েছে। খুলনা টাইগার্সের সামনে টার্গেটটা ছিল 123 রান টপকে তাদের জিততে হবে, জিতলেই তারা প্লে অফটা নিশ্চিত করে ফেলবে, কেননা নেট রান রেটে তারা আগে থেকেই ভালো অবস্থানে ছিল। দুর্বার রাজশাহীর এই ম্যাচ জয়ে তারা দুর্বার রাজশাহীর সঙ্গে পয়েন্ট সমান হয়ে গেল, নেট রান রেটে থেকে তারা আসলে চলে যাবে। হ্যাঁ, শুরুতে তারা একটা হোঁচট খেয়েছিল, মুস্তাফিজুর রহমান তার প্রথম 2 ওভারে 2 উইকেট নিয়ে নিয়েছেন, 2 জন ব্যাটসম্যানকে 0 রানে আউট করেছেন, নাইম শেখ স্লিপে ক্যাচ দিয়েছেন, আর আফিফ হোসেন ধ্রুব লিডিং এজ হয়ে পয়েন্টে ক্যাচ দিয়েছেন। 2 জন 0 রানে আউট হয়ে যাওয়ার পর ওইখানটাতে হচ্ছে গিয়ে খুলনা টাইগার্সের একটুখানি হোঁচট তারা খেয়েছিল বটে, কিন্তু তারপরে তৃতীয় উইকেট যে পার্টনারশিপটা হলো 68 রানে মেহেদী হাসান মিরাজ এবং অ্যালেক্স রস, ওইখানেই ম্যাচটা মূলত শেষ হয়ে যায়। হ্যাঁ, রস আউট হয়েছেন, বশিষ্ঠ আউট হয়েছেন, মিরাজ শেষ পর্যন্ত ছিলেন এবং খুব ভালো একটা 70s ঘরে একটা খুব ভালো ইনিংস তিনি খেলেছেন, নট আউট থেকেছেন, নট আউট থেকে দলের জয়টা নিশ্চিত করেছেন। কত 19 বল আগেই খুলনা টাইগার্স 6 উইকেটে ম্যাচটা জিতে গেছে। সেলিব্রেশন আর ওই অর্থে যে বিরাট কোনো সেলিব্রেশন হয়েছে তা হয়তো না, কিন্তু এই প্লে অফে ওঠার মাধ্যমে তো একটা লক্ষ্য পূরণ তো হলোই, বড় একটা লক্ষ্য পূরণই খুলনা টাইগার্স হলো। তাদের ক্যাম্পেইনটাকে তাই
প্লে অফে যখন উঠে গেছে তখন তো অবভিয়াসলি টার্গেট থাকবে এখন কি বলা চলে শিরোপা জয়ের। তারা এলিমিনেটরে খেলবে, সেইখানে জিততে পারলে সেকেন্ড কোয়ালিফায়ারে খেলবে, সেইখানে জিততে পারলে ফাইনাল খেলবে, সেইখানে জিততে পারলে শিরোপা জিতবে। সো এই অনেকগুলো জিততে পারলে হিসাব রয়েছে। কিন্তু খুলনা টাইগার্সের মেহেদী হাসান মিরাজদের দলের প্রাথমিক লক্ষ্য পূরণ হয়েছে, সেই কথাটা আমরা আসলে বলতে পারি। এবং এইখানটাতে ঢাকা ক্যাপিটালস যে আগেই এলিমিনেটেড হয়ে গিয়েছে, আগেই যে তারা বাদ পড়ে গিয়েছে, সেইটা খুলনা টাইগার্সের জন্য খুব ভালো হয়েছে। যদি আপনি চিন্তা করে দেখেন যে ঢাকা এখন পর্যন্ত অ্যালাইভ থাকতো, এই যে 1 তারিখের 1 ফেব্রুয়ারি ম্যাচটা দুপুর বেলায় হবে ঢাকা ক্যাপিটালস ভার্সেস খুলনা টাইগার্স, এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আমি এর আগের বেশ কিছু ভিডিওতে সেটা বলেছিলাম যে তখন পর্যন্ত যদি দুইটা দলের প্লে অফে খেলার সম্ভাবনাটা অ্যালাইভ থাকে, এই ম্যাচটা হয়ে যেতে পারে ডিসাইডার। এই ম্যাচে জয় পরাজয়ের উপরে নির্ভর করতে পারে যে প্লে অফে কোন দল, এই দুইটা দলের মধ্যে কোন দল খেলবে কোন দল খেলবে না। কিন্তু স্যাডলি ঢাকা ক্যাপিটালস আগেই যেহেতু তারা বাদ হয়ে গিয়েছে, এইটা প্লে অফে ডিসাইডার হয়ে গিয়েছিল শুধুমাত্র খুলনা টাইগার্সের জন্য। এবং তাদের হিসাব যেটা ছিল যে জিতলেই তারা প্লে অফে খেলবে, আর না থেকেও ম্যাচে ছিল দুর্বার রাজশাহী, যে যদি এখানে খুলনা টাইগার্স ম্যাচটা হেরে যায় তাহলে তারা প্লে অফে কোয়ালিফাই করবে। দুর্বার রাজশাহীর সেই ইচ্ছে পূরণ আশা পূরণ হয়নি, খুলনা টাইগার্সের সেই ইচ্ছে পূরণ সেই আশা পূরণ সেই টার্গেট পূরণটা হয়ে গিয়েছে। টার্নিং পয়েন্টের হিসাব করলে তাই আপনি এখন বলতে পারেন যে 123 রানে মাত্র ঢাকা ক্যাপিটালসকে আটকে রাখা, সেটাকে বলতে পারেন। ম্যাচ যেই সিনারিও যেভাবে গড়া ছিল, তাতে করে ওই যে বৈশিষ্ট্য যে আউট করেছেন মেহেদী হাসান কি বলা চলে যে মিরাজের কথা বলছি কেন, তানজিদ হাসান তামিমকে, সেইটার কথা বলতে পারেন যে খুবই গুরুত্বপূর্ণ। এবং ইন্টারেস্টিংলি আপনার জায়গায় খুলনার টাইগার্সের যে 7 জন বোলার মিরাজ ইউজ করেছেন, 7 জনের সবাই কিন্তু উইকেট পেয়েছেন। হাসান মাহমুদ তো 4 ওভার বোলিং করে মাত্র 5 রান দিয়ে দুইটা উইকেট পেয়েছেন। মিরাজের ক্যাপ্টেন্সিটাকেও এখানে টার্নিং পয়েন্ট বলতে পারেন। ইনফ্যাক্ট মিরাজের যে ইনিংসটা তারপরে খেলেছেন, সেইটাকেও টার্নিং পয়েন্ট বলা যেতে পারে। কিন্তু আমি আসলে টার্নিং পয়েন্ট বলবো ওই ঢাকার আগের ম্যাচে যেটা বলেছিলাম সেটাই, সিলেটের সর্বশেষ ম্যাচে যেটা বলেছিলাম সেইটাই, যে এই ম্যাচের আগেই ঢাকার যখন বিদায় নিশ্চিতই হয়ে গিয়েছে, ওইটাই আসলে টার্নিং পয়েন্ট। এরপরে গিয়ে আর খুলনাকে ঢাকার বিপক্ষে জেতার জন্য খুব যে ঘাম জড়াতে হবে তেমনটাও ভাবতে হয়নি, অমন প্রেডিকশনও ছিল না, আর অমন কিছু আসলে করতেও হয়নি। খুলনা টাইগার্স মোটামুটি সহজেই জিতে প্লে অফে পৌঁছে গেল। এবং তাতে করে আমার কাছে মনে হয় ঢাকা ক্যাপিটালস যে প্লে অফের সম্ভাবনা থেকে, রেস থেকে আগেই ছিটকে গিয়েছে, সেইখান থেকে সেটা দেন এগেন ক্রিকেটীয় কারণ কোড আনকোড, অক্রিকেটীয় কারণ কোড আনকোড, যেইটাই হোক না কেন, তারা আগেই যে হাল ছেড়ে দিয়েছে, ওইটাই খুলনা টাইগার্সকে এই ম্যাচ জিতেছে, ওইটাই খুলনা টাইগার্সকে প্লে অফে তুলে দিয়েছে, ওইটাই আমার কাছে টার্নিং পয়েন্ট। কি বলবেন আপনি?